Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel. Hope you are doing well by the grace of Almighty Allah. Dear viewers, I am happy to tell you that we have already completed on to 9 episodes of right form of verbs. Today, we are going to complete episode 10. Dear viewers, আমরা already 1 থেকে 9 পর্যন্ত right form of verb complete করে ফেলেছি। আজকে এপিসোড 10 অফ রাইট ফর্ম অফ ভার্বস। আজকেই আমাদের এপিসোড 10 এর মাধ্যমেই রাইট ফর্ম অফ ভার্বের 100টি রুল কমপ্লিট হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, যারা এখনো অন টু 9 এপিসোড দেখেননি অবশ্যই দেখে নেবেন, বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস ইন ইংলিশ গ্রামার। এটা ইংলিশ গ্রামারের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে তার মধ্যে অন্যতম, এবং এমন কোনো সেক্টর নাই যেখানে রাইট ফর্ম অফ ভার্ব প্রয়োজন হয় না। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস এনজয় আওয়ার ক্লাস ফর টুডে। রুল নাম্বার 90 অন। সেন্টেন্স এর প্রথমে ব্র্যাকেটের মধ্যের ভার্বটি যদি মূল ভার্ব না হয় তাহলে তার সঙ্গে আইএনজি যুক্ত করে দেব। ডিয়ার ভিউয়ার্স, যখন দেখব যে একটি সেন্টেন্সের মধ্যে দুটি মেন ভার্ব রয়েছে তখন দেখতে হবে যে আমার সাবজেক্টের ভার্ব কোনটা। যেটি সাবজেক্টের ভার্ব সেটি হচ্ছে মেইন ভার্ব, আর যেটি সাবজেক্টের ভার্ব হবে না তার সঙ্গে আইএনজি যুক্ত করে তাকে জেরান্ড করে দিতে হবে। দেখুন, ফিনিশ দ্য ওয়ার্ক, শারমিন ওয়েন্ট হোম। শারমিন এখানে সাবজেক্ট আর ওয়েন্ট হচ্ছে মেন ভার্ব, তাহলে ফিনিশ হচ্ছে এক্সট্রা ভার্ব, তাহলে এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। ফিনিশ আছে, আইএনজি যুক্ত করলাম, ফিনিশিং হয়ে গেল। গো টু মার্কেট, উই বট আ গুড মোবাইল। দেখুন এখানে আছে গো আর তারপরে আছে বট, তার আগে আছে সাবজেক্ট, সুতরাং গো হচ্ছে এক্সট্রা ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। গোয়িং টু মার্কেট, উই বট এ মোবাইল। ড্রিম হিম, আই কল্ড হিম দেন। ড্রিম মেন ভার্ব নয়, এজন্য এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। ড্রিমিং হিম, আই কল্ড হিম দেন। গেট আ জব, আই ইনফর্মড মাই ফ্রেন্ডস। দেখুন গেট আর ইনফর্ম দুটি ভার্ব আছে, ইনফর্মের আগে আছে সাবজেক্ট, সুতরাং ইনফর্ম হচ্ছে মেন ভার্ব এবং গেট হচ্ছে এক্সট্রা ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হলো? গেটিং, গেটিং আ জব আই ইনফর্মড মাই ফ্রেন্ডস। একটি চাকরি পেয়ে আমি আমার বন্ধুদেরকে কি করলাম? ইনফর্ম করলাম, তাদেরকে জানালাম। সো ডিয়ার ভিউয়ার্স, যখন দেখব একটি সেন্টেন্সের মধ্যে দুটি প্রধান ভার্ব বা দুটি ভার্ব রয়েছে যেটি দেখব সাবজেক্টের ভার্ব না, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 92, ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে জেরান্ড বলে। এই জেরান্ড যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে ভার্বটি সিঙ্গুলার করতে হবে। জেরান্ডের পর প্লুরাল নাউন থাকলেও ভার্বটি সিঙ্গুলার করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, যখন দেখব যে ইনফিনিটিভ অথবা জেরান্ড সেন্টেন্সের সাবজেক্ট আকারে ব্যবহার হয়েছে তখন ভার্বটি অবশ্যই সিঙ্গুলার করতে হবে। এই জেরান্ডের সঙ্গে মাঝে মধ্যে প্লুরাল নাউনও থাকতে পারে, প্লুরাল নাউন থাকা সত্ত্বেও ভার্বটি সিঙ্গুলার করতে হবে, কারণ এখানে প্লুরাল নাউন না, এই জেরান্ডটি হচ্ছে প্রধান সাবজেক্ট। রাইটিং মেনি বুকস ইজ নট ভেরি ইজি। সলভিং মাই প্রবলেম ইজ নট পসিবল ফর ইউ। এখানে আমি যদি প্রবলেমস দিয়ে দিই তারপরেও ভার্বটি সিঙ্গুলার থাকবে, কারণ প্রথমে রয়েছে জেরান্ড। ইনফর্মিং দ্য স্টুডেন্টস ইজ নট অ্যান ইজি ওয়ার্ক। রিডিং মেনি বুকস ওয়াজ নট টাফ ফর মি। অনেক বই পড়াটা আমার জন্য কঠিন ছিল না। দেখুন ডিয়ার ভিউয়ার্স, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে যখন আমরা দেখব জেরান্ডের পরে প্লুরাল নাউন, তারপরেও আমরা সাবজেক্টটি সিঙ্গুলার বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 93, সি, হেয়ার, লিসেন, ফিল, ওয়াচ, নোটিস ইত্যাদির পরের ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। ডিয়ার ভিউয়ার্স,
যখন দেখব এই ভার্বগুলির পরে অন্য কোনো ভার্ব রয়েছে সেন্টেন্সের মধ্যে, তখন আমরা সেই ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত করে দেব। দেখুন, ফারুক অ্যান্ড সুমন স শিমুল ক্লাইম্ব দ্য বানানা ট্রি। দেখুন এখানে আছে স, এ কারণে ক্লাইম্ব তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেল, ক্লাইম্বিং হয়ে গেল। মুক্তা ফিলস নীলাঞ্জনা সিং এ সং, এই ফিল ভার্ব থাকার কারণে এই সিং এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সিঙ্গিং হয়ে গেল। শি স মি ওয়াক অন দ্য রোড, এই সি ভার্ব থাকার কারণে ওয়াক তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ওয়াকিং হয়ে গেল। দে ফিল দেমসেলভস গো টু দ্য ভিলেজ, এই ফিল ভার্ব থাকার কারণে গোর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেল, গোয়িং হয়ে গেল। সো ডিয়ার ভিউয়ার্স, বুঝতেই পেরেছেন এই ভার্বগুলির পরে অন্য কোনো ভার্ব আসলে তার সঙ্গে অবশ্যই একটি আইএনজি যুক্ত করে দেব। রুল নাম্বার 94, বিফোর দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে বিফোরের পূর্বের ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আফটার দ্বারা যদি দুটি ক্লজ যুক্ত হয় তাহলে আফটারের পূর্বের ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং আফটারের পরের ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, জাস্ট বিফোরের অল্টারনেটিভ। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা ইজিলি বলতে পারি বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আর বাকি যে দুটি থাকে ওই দুটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। বিফোর মানে পূর্বে, এজন্য পূর্বের টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটার মানে পরে, এ কারণে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর বাকি যেটি থাকে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। রুল দেখুন, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। উই হ্যাড রিচড এট দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। দেখুন এখানে বিফোর আছে আর পূর্বে আছে পাস্ট পারফেক্ট টেন্স আর পরেরটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সাইদুল বিকেম ম্যাড আফটার হি হ্যাড সিন হার। দেখুন এই যে আফটার, আফটারের আগে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর আফটারের পরে আছে পাস্ট পারফেক্ট টেন্স। একটু খেয়াল রাখবেন, আফটার হলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স আর পূর্বেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই হ্যাড গিভেন হার এ বুক বিফোর শি কেম হেয়ার। সে এখানে আসার পূর্বে আমি তাকে একটি বই দিয়েছিলাম। এই যে দেখুন বিফোর আছে, এ কারণে পূর্বের টেন্সটি হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স আর পরের টেন্সটি হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সাব্বির হ্যাড সিন দ্য থিফ বিফোর আই স দ্য থিফ। দেখুন পরের ক্লজটি হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ক্লজ হচ্ছে বড় বাক্যের অংশ বিশেষ যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবেই, অথবা ক্লজ হচ্ছে বড় বাক্যের অংশ বিশেষ যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি রুল দেখুন, আমিনুল ওয়েন্ট টু ঢাকা আফটার হি হ্যাড গট দ্য জব ইন ঢাকা। আমিনুল ঢাকায় চাকরি পাওয়ার পরে সে ঢাকায় গিয়েছিল। দেখুন এখানে প্রথমটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর আফটারের পরেরটা আছে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। একটু কেয়ারফুল হলে এগুলি পানির চেয়েও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। রুল নাম্বার 95, অ্যান্ড, বাট, অর এগুলি হলো কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন, আর বাকি যেগুলি থাকে অ্যাজ সুন অ্যাজ, ওয়েন, সিন্স, দো, অলদো, সো, ডট ডট দ্যাট, সো দ্যাট, লিস্ট, বিকজ, স্টিল, আনটিল, আনলেস, ডাব্লিউএস কোশ্চেনগুলি এবং ডাব্লিউএস কোশ্চেন প্লাস এভার, এই সবগুলি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন অথবা সাবঅর্ডিনেটিভ কনজাংশন, আর উপরের গুলোকে বলা হয় কোঅর্ডিনেটিভ কনজাংশন অথবা কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন। ডিয়ার ভিউয়ার্স, এগুলি দ্বারা যখন দুটি ক্লজ যুক্ত হয় সাধারণত দুটি ক্লজই সেম টেন্সে হয়, কয়েকটি আছে একটু ব্যতিক্রম, সেগুলি বাদে আর সবগুলি হচ্ছে একই জাতীয় টেন্স হয়ে থাকে। আই স হিম অ্যান্ড আই কল্ড হিম। দেখুন প্রথম ক্লজটা আছে পাস্ট টেন্স আর পরবর্তী ক্লজটা আছে পাস্ট টেন্স। অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে এটি হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। দো শি ইজ ভেরি রিচ শি ইজ নট হ্যাপি। দো দ্বারা সাধারণত একটি আরেকটির বিপরীত ক্লজ লিখতে হয় বা অর্থের দিক থেকে একটি আরেকটির বিপরীত হয়ে থাকে। ইট ইজ আই হু অ্যাম ইউর বেস্ট ফ্রেন্ড।
দেখুন হু আছে, এটি কমপ্লেক্স সেন্টেন্স। রিড দ্য বুক সো অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। মনোযোগ দিয়ে বইগুলি পড়ো, তা না হলে তুমি পরীক্ষায় ফেল করবে। দেখুন এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কারণ ওর কনজাংশন রয়েছে এখানে। ইট ইজ 10 years সিন্স দে ওয়েন্ট টু দেয়ার ভিলেজ। দেখুন সিন্স থাকার কারণে এটি কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 96, বাট এবং দো বা অল দো দ্বারা যুক্ত ক্লজ দুটি একটি আরেকটির বিপরীত হবে। ডিয়ার ভিউয়ার্স, একটু আগেই বলেছিলাম বাট অথবা দো বা অল দো দ্বারা যুক্ত দুটি ক্লজে একটি ক্লজ আরেকটি ক্লজের অর্থের দিক থেকে ভিন্ন হয়, কিন্তু টেন্সটি সমজাতীয় হয় বা একই জাতীয় টেন্স হয়। এক্সাম্পল দেখুন, দো শি ইজ লেজি শি ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। সাধারণত লেজি যারা তারা পরীক্ষায় ভালো করতে পারে না, কিন্তু সে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এবং প্রথম ক্লজটিতে আছে সে অলস। তাহলে কি হলো, একটি আরেকটির বিপরীত হয়ে গেল। দো ইট ইজ ভেরি কস্টলি ইট লুকস সো ব্যাড। শি ইজ পোর বাট শি ইজ হ্যাপি। দেখুন মানুষ সাধারণত গরিব হলে বা অর্থের দিক থেকে একটু নিচু হলে সুখী থাকে না, কিন্তু সে পোর থাকা সত্ত্বেও বা পোর হওয়া সত্ত্বেও সে সুখী। একটি ক্লজ আরেকটি ক্লজের বিপরীত হয়ে গিয়েছে। সো ডিয়ার ভিউয়ার্স, এই বাট বা দো বা অলদো দ্বারা যুক্ত দুটি ক্লজ অর্থের দিক থেকে একটি আরেকটির বিপরীত হবে, কিন্তু টেন্সের দিক থেকে সমজাতীয় হবে। রুল নাম্বার 97, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, এরপর অলওয়েজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আনটিলের পরে যে ক্লজটি হবে ওই ক্লজের সঙ্গে কখনো নট যুক্ত করা যাবে না, কারণ আনটিল নিজেই একটি নেগেটিভ। ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক হেয়ার। আমি ফিরে না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। দেখুন আমি যদি লিখতাম আনটিল আই ডু নট কাম ব্যাক তাহলে ভুল হয়ে যেত, কারণ আনটিল নিজেই একটি নেগেটিভ, আর দুটি নেগেটিভ একটি সেন্টেন্সের মধ্যে বসাতে হয় না। ওয়ার্ক হার্ড আনটিল ইউ গেট আ ডেভেলপড লাইফ। ডু নট লিভ দিস প্লেস আনটিল আই রিটার্ন হেয়ার। রুল নাম্বার 98, ডেসপাইট অথবা ইনস্পাইট এর মানে হচ্ছে সত্ত্বেও, এরপরে সাধারণত নাউন ফ্রেজ হয়ে থাকে। Despite lack of money, he is happy. In spite of reading it nicely, she could not pass in the examination. Despite coming my house, she could not see me. Despite coming my house, she could not see me. সে আমার বাসায় আসা সত্ত্বেও সে আমাকে দেখতে পারেনি। ডিয়ার ভিউয়ার্স, এই ডেসপাইট এবং ইনস্পাইট অফ দ্বারা সাধারণত একটি আরেকটির বিপরীত হয়ে থাকে। এটি দো অলদো অথবা বাটের মতো একটি ক্লজ আরেকটি ক্লজের বিপরীত হয়ে থাকে। এখানে তো আর ক্লজ হয় না, এখানে ফ্রেজ হয়ে থাকে। ডেসপাইট হেল্পিং দেম, তাদেরকে সাহায্য করা সত্ত্বেও, দে হার্মড মাই ওয়েলথ, তারা আমার সম্পদ নষ্ট করে দিয়েছিল। তাদেরকে সাহায্য করা সত্ত্বেও তারা আমার সম্পত্তি নষ্ট করে দিয়েছিল। ইন স্পাইট অফ হ্যাভিং এ লট অফ মানি, শি ইজ নট হ্যাপি ইন হার লাইফ। তার অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও বা অনেক টাকা থাকা সত্ত্বেও সে তার জীবনে সুখী নয়। দেখুন একটা আরেকটার বিপরীত হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। আর ডিসপাইট এবং ইনস্পাইট অফ এর পরে কোনো ভার্ব আসলে তার সঙ্গে আইএনজি যুক্ত করবেন। আরেকটা কথা ডিয়ার ভিউয়ার্স, ডেসপাইট এর পরে অফ হয় না, কিন্তু ইনস্পাইট এর পরে অফ দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 99, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস অব্যক্তিবাচক অবজেক্ট প্লাস এমপিটিআর। ডিয়ার ভিউয়ার্স, যাদের এখনো ও এমপিটিআর নিয়ে প্রবলেম আছে তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন, কারণ ওএমপিটিআর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এটা দিয়ে আপনি কোটি কোটি সেন্টেন্স খুব ইজিলি ধারাবাহিকভাবে এবং নির্ভুলভাবে বানিয়ে লিখতে পারবেন এবং কথাও বলতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে দেখুন সাবজেক্টের পরে যখন একটি ভার্ব থাকবে এবং এই ভার্বের পরে যদি দুটি অবজেক্ট থাকে, একটি ব্যক্তিবাচক অবজেক্ট এবং আরেকটি অব্যক্তিবাচক অবজেক্ট, তখন আমাদেরকে করতে হবে ব্যক্তিবাচক অবজেক্টটি আগে লিখতে হবে এবং অব্যক্তিবাচক অবজেক্টটি পরে লিখতে হবে। এক্সাম্পল দেখুন, সাদিয়া হ্যাজ গিভেন হিম
মোবাইল। এখানে দুটি অবজেক্ট, একটি হচ্ছে হিম আর একটি হচ্ছে মোবাইল। মোবাইলের প্রাণ নেই অথবা মোবাইল হচ্ছে একটি অব্যক্তিবাচক অবজেক্ট, এজন্য মোবাইলটি পরে বসে গিয়েছে। এবং সাবজেক্ট প্লাস ভার্ব এবং অব্যক্তিবাচক অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস এমপিটিআর। ডিয়ার ভিউয়ার্স, যখন দেখব ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে প্রিপোজিশন রয়েছে, তখন অব্যক্তিবাচক অবজেক্টটা আগে বসাবো এবং ব্যক্তিবাচক অবজেক্টটা পরে বসাবো। আই রিপিট, ডিয়ার ভিউয়ার্স, যখন দেখবেন ব্যক্তিবাচক অবজেক্টের আগে একটি প্রিপোজিশন যুক্ত আছে, তখন এটি শেষে বসাবেন আর অব্যক্তিবাচক অবজেক্টটি প্রথমে বসাবেন। আশা করি বুঝতে পেরেছেন। শি উইল গিভ মি সাম মানি টুমোরো। দেখুন এখানে আছে মি আর পরেরটা আছে সাম মানি। প্রিপোজিশন নেই, এই জন্য ব্যক্তিবাচক অবজেক্টটি প্রথমে বসে গিয়েছে। শি হ্যাজ গিভেন হিম আ রোজ। সে তাকে একটি গোলাপ দিয়েছে। আই হ্যাভ বট আ কম্পিউটার ফর ইউ। দেখুন ইউ হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এর সঙ্গে প্রিপোজিশন যুক্ত থাকার কারণে এটি পরে বসে গিয়েছে। দে উইল টেক সাম ফুড ফর ইউ টুমোরো। তারা আগামীকালকে তোমার জন্য কিছু খাবার নিবে। দেখুন এখানে ফর ইউ ব্যক্তিবাচক অবজেক্ট এবং এর সঙ্গে প্রিপোজিশন যুক্ত থাকার কারণে শেষে বসে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। যখন ব্যক্তিবাচক অবজেক্টের সঙ্গে প্রিপোজিশন থাকবে না তখন এটি আগে বসবে, আর যখন প্রিপোজিশন যুক্ত থাকবে তখন অব্যক্তিবাচক অবজেক্টটি আগে বসবে এবং ব্যক্তিবাচক অবজেক্টটি পরে বসবে। ব্যক্তিবাচক অবজেক্টটি পরে বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 100, যদি সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত হয় তাহলে সিন্স এর পূর্বের ক্লজটি হবে প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং সিন্স এর পরে ক্লজটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। ডিয়ার ভিউয়ার্স, সিন্স যদি মাঝে থাকে তাহলে সিন্স এর আগের ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে এবং সিন্স এর পরে ক্লজটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। আর যদি সিন্স এর পূর্বের ক্লজটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে সিন্স এর পরবর্তী ক্লজটির টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আশা করি বুঝতে পেরেছেন। আই রিপিট, সিন্স দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে সিন্স এর আগের ক্লজটি হবে প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্সের যে কোনো একটাই থাকবে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এবং পরবর্তী ক্লজটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। আর যদি সিন্সের পূর্বের ক্লজটি থাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স তাহলে সিন্সের পরবর্তী ক্লজটির টেন্স লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আশা করি বুঝতে পেরেছেন। এক্সাম্পল দেখুন, 3 years পাস অথবা হ্যাভ পাস্ট সিন্স মাই ফ্রেন্ড ওয়েন্ট টু লন্ডন। সিন্সের পূর্বে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে পরবর্তী ক্লজটির টেন্সটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। 5 years পাস্ট সিন্স আই হ্যাড সিন আখি লাস্ট। দেখুন এখানে আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, এ কারণে সিন্সের পরবর্তী ক্লজটির টেন্স হয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে। ডিয়ার ভিউয়ার্স, এটি অনেকটা আফটারের মতো। আফটারের পূর্বে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরবর্তী ক্লজটির টেন্সটি হয় পাস্ট পারফেক্ট টেন্স। দেখুন প্রথম ক্লজটি আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং পরবর্তী ক্লজটি হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। আর এই সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সিন্সের পরবর্তী টেন্সটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। ইট হ্যাজ বিন 5 days সিন্স শি লেফট বাংলাদেশ। দেখুন প্রথম ক্লজটি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এ কারণে পরবর্তী ক্লজটি হয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। আই রিপিট ডিয়ার ভিউয়ার্স, সিন্স দ্বারা যখন দুটি ক্লজ যুক্ত থাকবে তখন সিন্সের আগের ক্লজটি লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে সিন্সের পরবর্তী ক্লজটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। আর যদি সিন্সের আগের ক্লজটির টেন্সটি হয় পাস্ট ইনডিফিনাইট টেন্স তাহলে সিন্সের পরবর্তী ক্লজটির টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে 100টি রুল করানোর কথা ছিল, 100টি উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড। আপনাদের জন্য 3টি বোনাস রুল দেওয়া হলো। রুল নাম্বার 100 অন নো প্লাস নাউন। সাধারণত নোর পরে আমরা নাউন লিখব। দেখুন আই হ্যাভ নো ফ্রেন্ডলি, এখানে ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে ফ্রেন্ডলির নাউন হচ্ছে ফ্রেন্ড। শি হ্যাজ নো অ্যাভেল, অ্যাভেল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এর নাউন হচ্ছে অ্যাবিলিটি। টু হেল্প মি,
আশা করি বুঝতে পেরেছেন নোর পরে সাধারণত আমরা নাউন লিখব, কারণ নো হচ্ছে একটি অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের পরে নাউন লিখতে হয়। রুল নাম্বার 102, নট এর পরে অ্যাডজেক্টিভ লিখতে হবে। নট সাধারণত অ্যাডভার্ব এবং অ্যাডভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভই বসে। ডিয়ার ভিউয়ার্স, অনেক এক্সামে লেখা থাকে নট হোয়াট টাইপ অফ পার্ট অফ স্পিচ ইজ ইট, তখন আমাদেরকে লিখতে হবে ইট ইজ অ্যান অ্যাডভার্ব। শি ইজ নট ফাইনলি, ফাইনলি হচ্ছে অ্যাডভার্ব, আমরা জানি অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাতে হবে, তাহলে ফাইনলি এর অ্যাডজেক্টিভ হচ্ছে ফাইন। দে আর নট অনেস্টি, অনেস্টি হচ্ছে নাউন, তাহলে এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অনেস্ট। সাইদুল ইজ নট লেজিলি, লেজিলি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লেজি। সো ডিয়ার ভিউয়ার্স, বুঝতেই পেরেছি নট এর পরে অ্যাডজেক্টিভ, কারণ নট নিজে একটা অ্যাডভার্ব। রুল নাম্বার 103 অ্যান্ড লাস্ট ওয়ান, আর এটির মাধ্যমেই আমাদের শেষ হয়ে যাবে রাইট ফর্ম অফ ভার্বের 100টি রুল এর চ্যাপ্টারটি। এরই মাধ্যমে আমাদের শেষ হয়ে যাবে রাইট ফর্ম অফ ভার্বের 100টি ইম্পর্ট্যান্ট রুলের আলোচনা। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন বা প্রোনাউন। ডিয়ার ভিউয়ার্স, দেখুন দুটি অ্যাজের মাঝে আমাদেরকে অ্যাডজেক্টিভ লিখতে হবে, আর শেষের অ্যাজের পরে আমাদেরকে নাউন অথবা প্রোনাউন লিখতে হবে। যখন আমরা দেখব দুটি অ্যাজের পরে গ্যাপ রয়েছে, তখন আমরা অবশ্যই এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। ইউ আর অ্যাজ গুড অ্যাজ হি, তুমি তার মতো অতটা সুন্দর, বা তুমি তার মতো অতটা ভালো। মাই কার ইজ অ্যাজ নিউ অ্যাজ হিজ কার, আমার গাড়িটি তার গাড়িটার মতো নতুন। মতো অত বুঝালে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস নাউন লিখতে হয়, অথবা প্রোনাউনও লিখতে পারেন, নাউন প্রোনাউন বসাতে পারেন অ্যাজের পরে অর্থ অনুযায়ী। ডিয়ার ভিউয়ার্স, বুঝতেই পেরেছেন যখন আমরা দেখব দুটি অ্যাজের মাঝে গ্যাপ আছে, তখন আমাদেরকে লিখতে হবে অ্যাডজেক্টিভ। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য একটি মিনি এক্সাম রয়েছে, অবশ্যই মিনি এক্সামে পার্টিসিপেশন করবেন, কারণ যত বেশি এক্সাম দিবেন তত বিষয়টি আপনার হৃদয়ের অন্তঃস্থলে গেঁথে থাকবে। কোশ্চেন নাম্বার 1, ইনভাইটিং মেনি পিপল ইজ নাকি আর পসিবল ফর মি? এখানে কি ইজ হবে নাকি আর হবে? জাস্ট রাইট ইট ইন দ্য কমেন্ট বক্স, কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। রুল নাম্বার 2, দে স আ বয় স্লিপ অর স্লিপিং অন দ্য রোড, এখানে কি স্লিপ হবে নাকি স্লিপিং হবে? ডিয়ার ভিউয়ার্স, অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারগুলি কমেন্ট বক্সে লিখে দেবেন, এবং যদি কোনো প্রবলেম হয় কোনো রুলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইন ফিউচার। যারা এখনো 1 থেকে 9 পর্যন্ত এপিসোড দেখেননি অবশ্যই দেখে নেবেন, কারণ রাইট ফর্ম অফ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। এই ভার্ব ছাড়া একটি সেন্টেন্সও তৈরি করা সম্ভব নয়, এজন্য এই ভার্ব আমাদেরকে অনেক কেয়ারফুলি শিখতে হবে। ডিয়ার ভিউয়ার্স, যারা আজকে নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান, এবং ভিডিওটি আপনাদের প্রিয় কারোর সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে করে তারাও বেনিফিটেড হয়। ডিয়ার ভিউয়ার্স, হিয়ার ইজ দ্য এন্ড অফ আওয়ার ইংলিশ ক্লাস ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন একটি হলেও অন্যের জন্য ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।